ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই বিষয়ে তোমাদের দুটি ক্লাস ইতিমধ্যেই তোমরা পেয়েছো। তো ওই ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে টোটাল সিলেবাসে যা যা আছে সেই ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে এই চ্যাপ্টারের মধ্যে এবার যে দরকারি প্রশ্নগুলো আছে সেই দরকারি প্রশ্নগুলো হচ্ছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে কেন বলেছেন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন, মানে এগুলো হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ আর কি। একদিক থেকে দেখতে গেলে ফ্রান্সের এই ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ। তারপর হচ্ছে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল, ফরাসি পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামোর পরিচয় দাও। তারপর ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কী ছিল, টিকা হিসেবে আসতে পারে টেনিস কোর্টের শপথ, সংবিধান সভা, জ্যাকোবিন শাসন বা সন্ত্রাসের শাসন যেটা, ফরাসি বিপ্লবের জনগণের অংশগ্রহণ, সেখানে গ্রাম্য জনতার অংশগ্রহণ, শহুরে জনতার অংশগ্রহণ, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা, মানুষ নাগরিক অধিকারের ঘোষণা, নতুন ফরাসি সংবিধান, আর ফরাসি বিপ্লবের প্রভাব, সেটা ফ্রান্সের প্রভাব এবং ফ্রান্সের বাইরের প্রভাব। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেটা আজকে আমাদের দেখাবো। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? এটা অ্যাডাম স্মিথ তিনি তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে এই ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। ফরাসি বিপ্লব পূর্ববর্তী যে ফ্রান্স, মানে বিপ্লব যে হয়েছিল তার জন্য যে অর্থনৈতিক কারণ, তাহলে অর্থনৈতিক কারণগুলোই হচ্ছে যে এই ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার কারণ। কেন বলা হয়েছে না বৈষম্যমূলক কর ব্যবস্থা, সেখানে তিনটি শ্রেণীর জন্য যে আলাদা আলাদা কর ব্যবস্থা ছিল, সব কর তৃতীয় শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে দিতে হতো, প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের মানুষ তারা কোনো কর দিত না। তারপর হচ্ছে যে বৈদেশিক যে যুদ্ধ, সেই যুদ্ধে ফরাসি রাজারা তারা অকাতরে ব্যয় করেছেন। একদিকে ফরাসি রাজকোষের অবস্থা খারাপ, তার সত্ত্বেও তারা বিভিন্ন বৈদেশিক যুদ্ধে ব্যয় করেছেন। রানীর যে বিলাসিতা, রানী মেরি আন্তোয়ানেট, তার চাকরের সংখ্যা ছিল 500 জন, এছাড়াও বিভিন্ন তার বিলাস বেসনের জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন। বৈদেশিক ঋণ, এটাও একটা অর্থনীতি, ভ্রান্ত অর্থনীতি ছিল সেই সময়। মানে একদিকে রাজকোষের অবস্থা খারাপ, তার সত্ত্বেও প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণ রাজারা গ্রহণ করেছিলেন। সেই সময় যারা অর্থমন্ত্রী ছিলেন, 5 নম্বর পয়েন্ট, অর্থমন্ত্রীদের মত অগ্রাহ্য। তো অর্থমন্ত্রী যারা ছিলেন তারা যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ কিন্তু তারা গ্রহণ করেননি। তো এইভাবে একদিকে জনসংখ্যা বৃদ্ধি, রাজবংশের যে রাজা তাদের হচ্ছে যে অর্থহীনতা, রাজপরিবারের অমিতব্যয়তা, এই সমস্ত কারণে ফ্রান্সে বিপ্লবের আগেই কিন্তু অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। এই জন্যই অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। এবার হচ্ছে ফ্রান্সে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ কী কী ছিল। রাজনৈতিক কারণ মানে রাজারা যেভাবে শাসন করতেন, যে নীতির দ্বারা শাসন করতেন, সেই রাজনীতির কী কী ভ্রান্ত ছিল, দিক ছিল। 1 নম্বর হচ্ছে দৈব রাজতন্ত্র। রাজারা বিশ্বাস করতেন যে তারা হচ্ছেন দেবতার প্রতিনিধি, তারা যা বলবেন সেটাই সঠিক। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দৈব সত্য আরোপ করে জনগণের মধ্যে একটা ভীতি সৃষ্টি করতে চেয়েছিলেন। 2 নম্বর হচ্ছে স্বেচ্ছাচারী রাজতন্ত্র। তারা নিজেরা যেটা ইচ্ছা মনে করতেন সেইভাবেই শাসন করতেন, সেখানে জনগণের কোনো মতামত বা বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামতকে তারা অগ্রাহ্য করতেন। রাজ কর্মচারী যারা ছিল তারা কর আদায়ের নামে শোষণ করত জনগণকে যথেচ্ছ পরিমাণে। বিচারের নামে প্রহসন হতো, বিদেশ নীতিও ভ্রান্ত ছিল। তো এইভাবে ফরাসি রাজতন্ত্রের যে স্বেচ্ছাচার এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন, তার শিকার হয়েছিল ফরাসি তৃতীয় শ্রেণীর নিরীহ মানুষ। তাই এরাই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে যোগদান করে। এই জন্য ডেভিড টমসন বলেছেন যে ফরাসি রাজতন্ত্র ছিল আসলে সামন্ততন্ত্র। পরের প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। ফ্রান্সের যে পুরাতন ব্যবস্থা, সেখানে 3টি শ্রেণী ছিল তোমরা জানো। 3টি শ্রেণীর মধ্যে বা 2টি ভাগ ছিল, একটা হচ্ছে অধিকারভোগী আর একটা অধিকারহীন। অধিকারভোগী ছিল প্রথম আর দ্বিতীয় সম্প্রদায়, আর তৃতীয় সম্প্রদায়ের মানুষ হচ্ছে অধিকারহীন। তাহলে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ যাজক এবং অভিজাত তারা সব অধিকার ভোগ করত, কোনো কর্তব্য পালন করতো না। তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা তারা কিন্তু অধিকারহীন ছিল, তাদের কোনো অধিকার ছিল না, কিন্তু সব রকমের কর তাদেরকে প্রদান করতে হতো। এই যে করগুলো প্রদান করা হতো বা ফ্রান্সের যে প্রচলিত করগুলো ছিল সেগুলোকে মূলত 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। ফ্রান্সে যে প্রত্যক্ষ কর ছিল তার 3 প্রকারের। একটা হচ্ছে টেইলি বা সম্পত্তি কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, আর ভিংটিয়াম বা আয়কর। আর পরোক্ষ করের মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে লবণ কর বা গ্যাবেলা, তারপর হচ্ছে এডস বা ভোগ্যপণ্য কর, পেঁয়াজ, বানালিতে, এই সমস্ত পরোক্ষ কর দিতে হতো।
তো কর আদায়ের যে ব্যবস্থা, সেই কর আদায়ের ব্যবস্থাও কিন্তু খুব ত্রুটিপূর্ণ ছিল। যারা ওই কর্মচারী কর আদায় করতেন তারা যথেচ্ছ পরিমাণে শোষণ করতেন, নির্যাতন করতেন। তো এইভাবে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষ এক নিদারুণ যে কর ভার, সেই কর ভারে তারা জর্জরিত হয়ে পড়েছিল। ফলে রাজা, গির্জা, সামন্ত প্রভুদের কর মেটাতে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যেত। সব কর মিটিয়ে তাদের হাতে যেটা পড়ে থাকতো সেটা দিয়ে তারা সংসার খরচ কিন্তু চালাতে পারতো না। তো এইভাবে একটা ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রচলিত ছিল। ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? সামাজিক কারণের ক্ষেত্রে তোমরা জানো যে ফ্রান্স 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। তো 3টি শ্রেণীর মধ্যে সামাজিক বৈষম্য ছিল। 1 নম্বর পয়েন্ট দেখো, সামাজিক বৈষম্য। তারপর হচ্ছে শ্রেণী বিভক্ত যে সমাজ, সেই শ্রেণী বিভক্ত সমাজে ফ্রান্সের যে বিভাজন, সেই বিভাজন করে রাখা হয়েছিল। অধিকারভোগী শ্রেণী যারা ছিল, সেই অধিকারভোগী শ্রেণী তারা কোনো কর্তব্য পালন করতো না, সব রকমের অধিকার ভোগ করতো। অধিকারহীন শ্রেণী যারা ছিল, বিশেষ করে তৃতীয় সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে আবার মধ্যবিত্ত, কৃষক, ডাক্তার, শিক্ষক, এরা কিন্তু সমস্ত সামাজিক মর্যাদা থেকে শুরু করে সব অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। তো এই সামাজিক মর্যাদা লাভের যে আকাঙ্ক্ষা, সেটাও কিন্তু ফরাসি বিপ্লবের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল। তো এইভাবে ফরাসি সমাজ ব্যবস্থা অধিকারহীন এবং অধিকারভোগী এই 2 শ্রেণীতে বিভক্ত ছিল। তাই দীর্ঘ সময় ধরে এই অবহেলিত বঞ্চিত মানুষ তারা প্রতিবাদে মুখর হয়েছিল, আর এদের হাত ধরেই শুরু হয়েছিল ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান কী ছিল? পরের প্রশ্ন। আগের দিন তোমাদের ক্লাসের বলা হয়েছিল যে ফ্রান্সে এই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি কারণে যখন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সময় কিন্তু বিভিন্ন যে দার্শনিক তারা তাদের রচনার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা বিপ্লব জাগরণের সৃষ্টি করেছিল। তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন, রুশো, তিনি তার সামাজিক চুক্তি যে মতবাদ, সেই সামাজিক চুক্তি মতবাদের দেখিয়েছেন যে রাজা স্বৈরাচারী হলে তার বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার মানুষের আছে। মন্টেস্কু তার দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে বলেছেন যে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে আলাদা করতে হবে। ভলতেয়ার তার লেতর ফিলোসফি গ্রন্থে গির্জার দুর্নীতি তুলে ধরেছেন। এছাড়াও দেনিস দিদেরও এই সমস্ত বিশ্বকোষ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। তো সেখানেও সমকালীন ফ্রান্সের যে ধর্ম, রাজনীতি, সমাজ, অর্থনীতি, এই সমস্ত বিষয়ের উপর তারা যুক্তিগ্রাহ্য আলোচনা প্রকাশ করেছিলেন। তো ফরাসি অর্থনীতি সম্পর্কে দার্শনিকগণ নানান রকম মত দিয়েছেন। কুয়েসনেক, এই সমস্ত তারা কীভাবে ফিজিওক্র্যাট বলা হয় আর কি, এই নতুন যে অর্থনৈতিক সম্প্রদায় তারা গড়ে ওঠে, তারা স্বাধীন এবং অবাধ বাণিজ্যের দ্বারা ফ্রান্সের উন্নতি সম্ভব বলে প্রচার করেছিলেন। তো এইভাবে এই দার্শনিকদের নানান রচনার মধ্যে দিয়ে মানুষ প্রভাবিত হয় এবং তারাও কিন্তু বিপ্লবের পথে পা বাড়ায়। এবার বলেছেন একটা টিকা টেনিস কোর্টের শপথ। আমরা জানো যে টেনিস কোর্টের শপথ যখন অভিজাত শ্রেণীর দাবি দাওয়াকে কেন্দ্র করে স্টেটস জেনারেলের অধিবেশন রাজা ডাকতে বাধ্য হলেন, তখন সেইখানে তারা মাথাপিছু ভোটের দাবি জানায় তৃতীয় সম্প্রদায়ের মানুষ। তো এই পরিস্থিতিতে রাজা স্টেটস জেনারেল কক্ষ বন্ধ করে দিলে সেইখানে তারা পাশে টেনিস কোর্টের মাঠে একটি শপথ গ্রহণ করেছিল 20 জুন 1789। তার প্রেক্ষাপট কী ছিল, তারপর শপথের আয়োজনে যেটা বললাম, টেনিস কোর্টের মাঠে তারা শপথ নিয়েছিল যে ফ্রান্সের জন্য তারা একটা সংবিধান রচনা করবে এবং যতদিন না এই সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা যৌথভাবে কাজ করে যাবে। এই শপথের পরিণতি কী হয়েছিল না, শেষ পর্যন্ত তৃতীয় সম্প্রদায়ের দাবি রাজা মেনে নিতে বাধ্য হয়েছিল। এরপর হচ্ছে জ্যাকোবিন শাসন। টিকা জ্যাকোবিন শাসন অর্থাৎ জ্যাকোবিন দল, তারা ফ্রান্সের যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ক্ষেত্রে যখন একটা সংকট সৃষ্টি হয়েছিল, তখন ফরাসি বিপ্লবকে রক্ষা করার জন্য একটি জবরদস্তিমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল, যেটাকে আমরা সন্ত্রাসের শাসন নামে জানি। তো জ্যাকোবিন শাসনের যারা হোতা ছিলেন, রোবসপিয়র, দাঁতো, এই সমস্ত, তারা কমিটি গঠন করেছিলেন এই শাসনকে কার্যকরী করার জন্য। জননিরাপত্তা কমিটি, সাধারণ নিরাপত্তা কমিটি, তারপর হচ্ছে সন্দেহের আইন দ্বারা তারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতেন। মানে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হতো যে রাজতন্ত্রের পক্ষে কিছু কার্যকলাপ করছে, তো ফরাসি বিপ্লব বিরোধী, তাকে কিন্তু শাস্তি দেওয়া হতো, বিপ্লবী বিচারালয়ে পাঠিয়ে তারপর তার বিচার হওয়ার পর শাস্তি দেওয়া হতো। এই জ্যাকোবিন শাসনের ভয়াবহতা এমন একটা জায়গায় পৌঁছেছিল, শেষ পর্যন্ত এই শাসনের যিনি হোতা, রোবসপিয়রের মৃত্যুর সাথে সাথে এই জ্যাকোবিন শাসনের অবসান হয়েছিল। এরপর টিকা হচ্ছে সংবিধান সভা। সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে, ওই যে টেনিস কোর্টের শপথের পরে যে তারা বললো যে তারা তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা যে শপথ গ্রহণ করলো
যে তারা দেশ এবং জাতির জন্য একটা সংবিধান রচনা করবে, এবং শেষ পর্যন্ত রাজা তাদের দাবি মেনে নিতে বাধ্য হলেন। তাহলে সেই টেনিস কোর্টের শপথ যারা গ্রহণ করলো তাদের সভাটা শেষ পর্যন্ত সংবিধান সভায় পরিণত হলো, এবং তারা কী করলো, একটা সংবিধান রচনা করলো। সেই সংবিধান রচনা করে তারা শাসনতান্ত্রিক সংস্কার করলো, অর্থনৈতিক সংস্কার করলো, বিচার বিভাগীয় সংস্কার করলো, গির্জার সংস্কার করলো। তো এই এত কিছু করার পরেও কিন্তু তাদের কিছু দুর্বলতা ছিল। সংবিধান সভা ফরাসি সমাজে কৃষক শ্রমিকদের মতো খেটে খাওয়া মানুষদের সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটানোর ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছিল। তারা এদের জন্য কিন্তু সেরকম কোনো স্থায়ী কিছু করতে পারেনি। এবার হচ্ছে ফরাসি বিপ্লবের জনগণের অংশগ্রহণ, যদি এরকম প্রশ্ন আসে। এই জনগণের অংশগ্রহণ আমি বলেছি যে গ্রাম্য জনতা কীভাবে অংশগ্রহণ করে আর শহুরে জনতা কীভাবে অংশগ্রহণ করে। গ্রাম্য জনতা অংশগ্রহণ করেছিল, তারা বিপ্লবে যোগদান করেছিল। যখন বাস্তিল দুর্গের পতন হয়েছিল তখন কৃষকদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। তাদের মধ্যে একটা গুজব ছড়িয়েছিল যে জমিদারদের ভাড়াটে গুন্ডাদের আসছে তারা কৃষকদেরকে সাহায্য করতে। তো এই মহা আতঙ্কের পরে তারা বিদ্রোহের গতি আরও বাড়িয়ে দিয়েছিল। শহুরে জনতা তারা বাস্তিল দুর্গের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভার্সায় রাজপ্রাসাদ যে আক্রমণ সেটা করেছিল, টুইলারিজ রাজপ্রাসাদ আক্রমণ করেছিল, জ্যাকোবিন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল। তো এইভাবে ফরাসি বিপ্লবে জনগণের যে ভূমিকা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। অভিজাতরা বিপ্লবের সূচনা করেছিল একথা ঠিক, কিন্তু এই বিপ্লবের গতিপথ জনগণের দ্বারাই শেষ পর্যন্ত পরিচালিত হয়েছিল। তো ঐতিহাসিক চেতোব্রিয়া তিনি বলেছেন, দ্য প্যাট্রিশিয়ানস বিগান দ্য রেভলিউশন অ্যান্ড দ্য প্লেবিয়ান কমপ্লিটেড ইট। এবার হচ্ছে বাস্তিল দুর্গের পতন টিকা। বাস্তিল দুর্গের পতন যদি হয় 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই, যে বাস্তিল নামক যে দুর্গ, সেই দুর্গটিকে ভেঙে ফেলা হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই দুর্গের যে পতন, সেই পতনের কিছু গুরুত্ব ছিল। গুরুত্ব কি না, বাস্তিল দুর্গের পতন হচ্ছে স্বৈরাচারী যে রাজতন্ত্র, সেই স্বৈরাচারী রাজতন্ত্রের পতনকে সূচনা করেছিল। ফ্রান্স তথা ইউরোপের যে মুক্তিপিপাসু মানুষ তাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছিল। গ্রামাঞ্চলে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছিল এই ঘটনা। অভিজাতরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। বাস্তিলের পতনের সূত্র ধরে আন্দোলনের সীমা শহর ছেড়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এবার হচ্ছে মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা টিকা। সংবিধান সভার আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, মানে যে সংবিধান সভা তারা যে সংবিধান রচনা করলো সেখানে তারা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটালো এবং তার সাথে সাথে কিছু ঘোষণা করেছিল। সেই ঘোষণাটিকে বলা হয় ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা। তো ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণার যে মূল কথা, সেখানে বলা হয়েছিল যে মানুষ স্বাধীনতা নিয়েই জন্মগ্রহণ করে, তাই স্বাধীনভাবে বাঁচা মানুষের হচ্ছে একটি জন্মগত অধিকার। আর আইনের উৎস হচ্ছে জনগণ। আইনের চোখে সকল নাগরিক সমান। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্ম বিশ্বাসের স্বাধীনতা ইত্যাদি হচ্ছে মানুষের সর্বজনীন নাগরিক অধিকার। সমস্ত মানুষের উপর কর ভার সমানভাবে এবার থেকে প্রযোজ্য হবে। আইনি সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা কারাদণ্ড দেওয়া যাবে না। রাজপদে নিয়োগের মাপকাঠি হলো যোগ্যতা, বংশগত ভিত্তিতে আর রাজা হবেন না। কেউ শাসক, চূড়ান্ত শাসক তিনি নির্বাচিত হবেন না। সম্পত্তির যে অধিকার, সেই অধিকারকে স্বীকার করা হলো এবং পবিত্র অধিকার বলা হলো। তো এই ঘোষণারও কিছু সীমাবদ্ধ ছিল। এই ঘোষণাপত্রে অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ ছিল না। মানবাধিকারের কথা বললেও নাগরিক কর্তৃত্বের কথা উল্লেখ ছিল না। তো এই ঘোষণাপত্র শুধু ফ্রান্সের জনগণ নয়, সমগ্র মানব জাতির অধিকারের কথা বলা হয়েছে। তো ঐতিহাসিক ওয়ার্ড বলেছেন যে এই ঘোষণাপত্রটি ছিল পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা। লর্ড অ্যাক্টন বলেছেন যে এটি নেপোলিয়নের সাথে বাহিনীর চেয়েও শক্তিশালী ছিল। নেপোলিয়নের যে সমগ্র বাহিনী, গ্র্যান্ড আর্মি বলা হয়, সে সমগ্র বাহিনীর চেয়েও কিন্তু শক্তিশালী ছিল এই ঘোষণাটি। তো এই প্রশ্নগুলো মোটামুটি তোমাদের এইভাবে করতে হবে, যেমন স্ট্রাকচারে দেখানো হলো, এইভাবে লিখলেই তোমাদের হবে। আর সাথে সাথে আশা করি এই প্রথম অধ্যায় সম্পর্কে একটি পুরো কমপ্লিট, মানে ক্লাস থেকে শুরু করে কিভাবে উত্তর লিখবে, তার উত্তরের স্ট্রাকচার সব কিছু তোমাদের কমপ্লিট হচ্ছে। যারা আগের দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে গিয়ে ফরাসি বিপ্লব সম্পর্কে আগে পার্ট 1 এবং পার্ট 2 দুটি ক্লাস ইতিপূর্বেই আপলোড করা হয়েছে, সেগুলো একটু তোমরা দেখে নেবে।